রাতে খুব বৃষ্টি হচ্ছে। এইসব রাতের মুহূর্তগুলো খুব খারাপ। বৃষ্টিটা থেমে গেলেও ঝিরিঝিরিভাবে হালকা একটা রেশ তখনও রেখে দিয়ে যায়। গাছের পাতাগুলো ভেজা থাকে, চুপসে যায়। সাদা সাদা পেইন্ট করা বাড়ির দেওয়ালে কিছুক্ষণ আগেও বৃষ্টির একটা চিহ্ন ছিল। মেয়েটির ফ্ল্যাটের দেয়ালের রং আকাশী। 3 তলায় থাকে ও। ওর জানলার গ্লাসে হালকা বৃষ্টির আবছা রেখা। কুসুম বৃষ্টি এখনো পড়ছে। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডেকে উঠছে ক্ষণে ক্ষণে। আকাশটা এখনো বেশ কালো। পশ্চিমের মেঘ আরও বেশি তেজি ঘোড়ার মতো ছুটে আসছে যেন ওর ফ্ল্যাটের বন্ধ জানলার সামনে। একটা বয়ফ্রেন্ড থাকলে যে কোনো মুহূর্তেই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলা যেত। মনে মনে আফসোস হয় মেয়েটির। কেন যে কোনো ছেলেই ওর ধারে কাছে আসে না। যদিও ছেলেরা কিন্তু প্রকৃতি আর শরীর নিয়ে এতটা রসায়ন চিন্তা করে না, তারা পদার্থতেই আটকে যায়। সবে 18, এইচএস দিয়ে কলেজে ভর্তি হওয়া, পড়াশোনায় খুব ভালো মনোযোগী একজন ছাত্রী। ইমোশনাল নিয়ে খুব বড় বড় কথা সে ভাবে না। তবে বড় বড় সেলিব্রিটির মোহ তাকে আচ্ছন্ন করে রাখে। বেশ হ্যান্ডসাম, লৌহের ন্যায় শক্ত পেটানো শরীরের পুরুষের সাথে অভিসারে যাবার কথা চিন্তা করেই কোলবালিশটাকে জড়িয়ে ঘুমোয় সে। মাঝে মধ্যে গভীর রাতে পড়াশোনা শেষ করে বেডরুমে এসে নিজের হাতটা দিয়ে শরীরের কাজ মেটানোটা একটা স্বভাব হয়ে গেছে ওর। এছাড়া শখানেক নীল ভিডিও ডাউনলোড করে রেখেছে নিজের ফোনে। স্টাডির ফাঁকে ফাঁকে যখন মাথাটায় আর কাজ করে না, বোর লাগে, তখন কানে হেডফোন লাগিয়ে নীরব মুহূর্ত যাপন করে। একদিন ঘনিষ্ঠ মুহূর্তের নীল ছবি দেখেছিল মেয়েটা। এমন সময় থাই গ্লাস ভেঙে কেউ লাফিয়ে পড়ল ওর বেডরুমে। কানে হেডফোন লাগানো অবস্থায় কাঁচ ভাঙার শব্দ পেলেও সেটা ভিডিও মনে করে ইগনোর করে ফেলল, আর এই ফোনের উত্তেজনার দিকেই মনোযোগ দিল বেশি। হঠাৎ করে টের পেল ওর ঘরের ভেতরে টিউব লাইটটা নিভে গেছে। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জীবনের প্রথম অনভিপ্রেত অবস্থার মুখোমুখি হলো সে। 4-4টি ছেলে দিব্যি ছাদের পাইপ বেয়ে ওর রেলিং টপকে এখানে এসে হাজির বেডরুমে। বেডরুমের সঙ্গে রেলিংয়ের এই দূরত্বটুকু একটা কাঁচের জানলা দিয়ে আবদ্ধ ছিল। এখানে দাঁড়িয়ে শহরটাকে দেখা যায়। কোনো কিছু বলার আগেই ওরা মুখ থেকে কালো কাপড়ের বন্ধনটা খুলে দেয়। ঘরে লাইট অফ থাকার জন্য মেয়েটা কিছুই দেখতে পারে না। এইটা যে একটা ভয়ানক সিগন্যাল সেটা আন্দাজ করতে ওর কয়েক সেকেন্ডও সময় লাগলো না। ওর চোখে ভেসে উঠল রক্তাক্ত একটা লাশ, আর পত্রিকার প্রথম পাতায় ছাপা রয়েছে গভীর রাতে একটি 18 বছরের মেয়ের রক্তাক্ত শরীরটা আবিষ্কার হয়েছে। বড় বড় ক্যাপশনে বেশ কয়েকজন বন্ধু মিলে এই মেয়েটির সঙ্গে রাতভর ... না, মেয়েটার আবার অত কথা বলার সময় নেই। মুহূর্তের মধ্যে সব থেকে লম্বা ছেলেটা ওকে বলল, আমরা মধুর রসের খোঁজে এসেছি। জোর করতে হবে নাকি নিজেই দিবি? রাতের বেলায় পাশের ফ্ল্যাট থেকে তোর শীতকার শুনতে শুনতে আমরা একা একাই নিজেদের মধ্যে... আমি বুঝতে পেরেছি আপনারা আমার সম্ভ্রম নষ্ট করতে এসেছেন। আমি কিন্তু ভার্জিন না। আরে কয় কি শোন মাগিকানা, কয়জনের সঙ্গে শুয়েছে সোনামণি? ছেলে না মেয়ে? কারো সঙ্গেই না। মেয়েটি মাথা ঠান্ডা করে উত্তর দেয়, আমি জানি ঝড় বৃষ্টির রাত, এখন আমি চিৎকার করলে হয়তো সিকিউরিটি গার্ডের জন্য কিছু করতে পারবেন না, সেও ছুটে আসবে। আমার গলাটার মধ্যে একটা কিছু চালিয়ে দিয়ে আমাকে মেরে চলে যাবেন, তবে আমার সম্ভ্রম নষ্ট করতে পারবেন না। আর
আমিও এই মুহূর্তে কি করছিলাম ঠিক ভুলে গেছি। ও হ্যাঁ, আমি তো এইসবই দেখছিলাম। এখন আর লুকিয়ে রেখে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, একজন একজন করে, অতিরিক্ত বেশি কিন্তু আমি লোড নিতে পারবো না। তার আগে আপনাদের মুখের মুখোশটা খুলুন আর ঘরের লাইটটা জ্বালাই। আমি আগে যাকে পছন্দ করব, মানে বেশি শক্ত সামর্থ্য যে, সে আগে আসবে। আর বাকিরা, তাদের প্রত্যেককে ঘরের বাইরে গিয়ে অপেক্ষা করতে হবে। আর অন্য একদিন বাকিরা আসবে। যদি যাকে দেখে আমার পছন্দ হয় সে যদি আমাকে খুশি করতে পারে তো, নইলে কিন্তু আমি চিৎকার করে এক্ষুনি পুলিশকে ডাকবো। অলরেডি আমার ল্যাপটপে কিন্তু পুলিশের কল লিস্টটা আমি বের করে ফেলেছি। প্রবল ঝামেলা হবে, তাই এক্ষুনি আপনারাই ভেবে দেখুন কি করবেন। ভীষণ নিখুঁতভাবে ঠান্ডা মাথায় মেয়েটি অত্যন্ত গুছিয়ে কথাগুলো বলল। চারটে ছেলে এর ওর দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। সবাই যার যার সিদ্ধান্ত নিল তারা রেপ করবে না। বলা চলে তারা, মেয়েটি যখন রাজি তখন। কিন্তু লম্বা করে ছেলেটি দৃঢ় কণ্ঠে বলল, তা হবে না, আমাকে অন্তত, আমি এটা চাই, অ্যাটলিস্ট একটা অপশান দিচ্ছি। আচ্ছা শুনুন, আমি একটা অপশান দিচ্ছি। আপনাদের মধ্যে সবার আগে যে হাত তুলবে, তাহলে কে ইন্টারেস্টেড? অবাক করে দিয়ে প্রত্যেকটি ছেলে একই সঙ্গে হাত তুলল। হাত তুলে নিজের পুরুষত্বের প্রমাণ দিতে চাইল। এক টানে একজনের মুখের ওপর থেকে কালো কাপড়টা টান দিতেই বাকি তিনজন ভয়ের চোটে গেল পালিয়ে। তবে বেকায়দা লাফিয়ে পড়ার জন্যে তাদের প্ল্যানটা গেল সম্পূর্ণ ভেস্তে। একটি ছেলে মেয়েটির হাতে আটকা পড়ে গেল। মেয়েটি খপাত করে ওর হাত ধরে নিজের শরীর থেকে, মানে নাইটির থেকে একটা ছোট্ট কাপড়ের টুকরো ছটাস করে ছিঁড়ে নিয়ে হাত দুটোকে শক্ত করে বেঁধে ছেলেটার মাথায় নিজের খাটের পাশে রাখা ফুলদানিটার শক্ত একটা বাড়ি মেরে অজ্ঞান করে দিয়ে বাকি তিনটে ছেলের পালিয়ে যাওয়া দেখতে যাবার আগেই মোবাইলটা হাতে নিয়ে ছুটে গেল ব্যালকনির দিকে এবং বেশ কয়েকটা ছবি তুলে নিল সেখানে। ছেলেগুলোর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটি ওই রকম ক্যারাটে চ্যাম্পিয়নের মতো দ্রুত বিছনা থেকে উঠে বসবে কেউ ওরা ভাবতে পারেনি। আর যেই ছেলেটা এখন অজ্ঞান হয়ে খাটের পাশে পড়ে রয়েছে, তার মুখ তো ওর চেনা, ওর খুব কাছের একজন। মেয়েটি সক্ষম হলো নিজেকে সম্পূর্ণভাবে বাঁচাতে। এই ছেলেটার বুকের হাড়ের পাঁজরের ঠিক মাঝখানে সজোরে একটা ঘাই মারল সে। একটু গোঙানির শব্দ হলো, বোধহয় দু একটা ভাঙলেও ভাঙতে পারে, তবে ভাঙুক, এই ভাঙাটাই তো এদের দরকার। সেই দিনের রাতটা ভীষণ খারাপ ছিল। একটানা সকাল থেকে বৃষ্টি পালা করে হয়েছে। তবে ছেলেগুলো মেয়েটার কাছে ওই রকম ভ্যাবাচাকা খেয়ে যাওয়ার পর আকাশটাও কেমন যেন পরিষ্কার একটা স্মাইলি করে হেসে উঠল। রাত তখন প্রায় 2:30-3টের কাছাকাছি। পুলিশ এসেছে ফ্ল্যাটে। ছেলেটিকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে এবং মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটি কোনো উত্তর দেয়নি, এখনো সে চুপ। আচ্ছা, আপনি ঠিক কি করছিলেন বলুন তো? আমি কিছুই করছিলাম না, এক মনে পড়ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও হঠাৎ করে ওরা কি? আসলে দেখুন, আমি কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গান শুনছিলাম আর পড়ছিলাম। এটা আমার ছোটোবেলার অভ্যেস, আমার বাবা মা জানে। আমি এখানে একা থাকি বলে আমার বাবা মা এমনিতেই আমাকে নিয়ে খুব চিন্তিত। এখন তো আরও বেশি চিন্তা করবে। প্লিজ আমার সিকিউরিটির ব্যবস্থা করুন। কিন্তু আপনি, এই ছেলেটার এরকম অবস্থা, হো তাহলে আমাকে রেপ করে ফেলে রেখে গেলে তখন বুঝি আপনাদের খুব ভালো হতো? না না মানে আমি সেটা বলতে চাইনি। আপনার তো কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি? হতে কতক্ষণ? আপনারা কি করতে আছেন? আজকে 4 জন এসেছে, কালকে যে 10 জন আসবে না, এর কোনো মানে আছে? আমার কিন্তু সিকিউরিটির দরকার। আপনি পারবেন কি দিতে? সে তো অবশ্যই দিতে হবে আপনাকে। আপনার বাবা মা সবাইকে কি খবর? আমি ফোন করে দিয়েছি।
আমার বাবা ভীষণ অসুস্থ, তাই বাবাকে আর জোর করে এখানে আনতে বারণ করেছি মাকে। মা আসছে আমার বোনকে নিয়ে। আপনার বোন আছে? হ্যাঁ, অসুস্থ। কেন বলুন তো? না মানে আসলে আমি এখানে পড়াশোনা করার জন্য শহরে থাকি। আমি স্কলারশিপ পেয়ে পড়ি তো, আর পড়াশোনার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা বেসরকারি কোম্পানিতে জবও করি। বলতে গেলে আমার টাকাতেই পুরো পরিবারটা চলছে। আমার বাবার চিকিৎসাটা পর্যন্ত হচ্ছে। মা লোকের বাড়িতে কাজ করে সংসারটা কোনো রকম গুছিয়ে নিয়েছে। এখন আপনিই বলুন, কিছুটা তো আমাকে নিজের শরীরকে বাঁচিয়ে রাখার ব্যায়াম শিখে রাখতেই হবে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার সঙ্গে পরিচয় করে আমার খুব ভালো লাগলো। আপনার নামটা? নামটা এখন না জানলেও চলবে। আপনি আগে আমার সিকিউরিটির ব্যবস্থা করুন। আচ্ছা, আপনার ল্যাপটপটা কি? কেন? ওটা আমার ব্যক্তিগত জিনিস। তাছাড়া আমি কি বলেছি ওরা আমার কোনো ক্ষতি করেছে? ক্ষতি করতে পারেনি। করার আগে ওকে আমি পাকড়াও করেছি, আর বাকি 3জন ভয়ে পালিয়ে গেছে। এই নিন ছবি। আর এই 3জনের মধ্যে যেই 3জন রেলিং থেকে পালাচ্ছিল, 2জন মন্ত্রীর ছেলে, 1জন এমপির ছেলে, আর যাকে আমি এই মুহূর্তে আটকে রেখেছি তাকে তো আপনারা চেনেনি, আপনাদের শহরের ডিআইজির ছেলে। হ্যাঁ, আপনি তো সবটাই। হ্যাঁ মশাই, সব রকম জানতে হয়। আচ্ছা এখন আসুন তো, বড্ড ঘুম পাচ্ছে আমার। আর আমার জন্য ফ্ল্যাটের প্রত্যেকটা লোক কীরকম অপ্রস্তুত হয়ে রয়েছে দেখুন। বাবা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার, কি বুঝলেন? মেয়ে না তো, জুয়েল মাল। কি করে ছেলেটাকে আটকালো বলো তো? হাসপাতাল থেকে খবর এনেছো? হ্যাঁ স্যার, মাথার পেছনে ফুলদানি মেরে একেবারে থেঁতলে ঘুম বের করে দিয়েছে। হাড়, বুকের প্রাঁজর 2খানা ভেঙে গেছে। ওরকম চিমচাম মেয়ে হলে কী হবে স্যার? শরীর মনে হয় রাবণের শক্তি। হ্যাঁ চুপ করো, শুনতে পাবে। কি বললেন? হ্যাঁ কিছু না ম্যাডাম, আপনার সিকিউরিটির ব্যবস্থা করা হয়ে গেছে। এই যে আমাদের পলাশবাবু, ইনি থাকবেন। ইস, এই মেদমারা ছিপছিপে লোকটা এই একটা ভুড়ি নিয়ে এই পিস্তল চালাতে পারে? আমার তো সেখানেই সন্দেহ। না না, আমার আপনাকে চাই। হ্যাঁ মানে শোনেননি? আপনাকে চাই। আপনি না এখন বর্তমানে ডিউটি ইনচার্জে রয়েছেন? সে তো রয়েছি ম্যাডাম, কিন্তু আমি থানা সামলিয়ে আপনার সিকিউরিটি। আপনারই দায়িত্ব আমাকে প্রোটেকশন দেওয়া, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনার চাকরি খেয়ে নেবো নইলে। তো আচ্ছা, মুশকিলে পড়লাম। হ্যাঁ, আমি কী করে আপনাকে সিকিউরিটি দেবো? আমি তো পুরো। আচ্ছা আপনি ব্যবস্থা করুন না। বলবেন একজন ভারতীয় নাগরিক আপনার হেল্প চাইছে, আপনাকে চাইছে। কী জন্যে? নিজের শরীরের প্রোটেকশানের জন্যে। তা আপনার ওপর মহলের কর্তারা বুঝি পারবেন না? তাছাড়া ডিআইজির ছেলেকে আমি আটকে ক্যালিয়েছি, কিছু তো একটা অ্যাকশন উনিও নেবেন। আমার কাছেও প্রমাণ আছে, অকাট্য প্রমাণ। কীরকম? আরে মোবাইলে ছবি তুলে রেখেছি, ফটাফট ভিডিও করা আছে। আমার কম্পিউটারে তখন ভিডিওটা চালুই করতে রেখেছিলাম। ওরা আর কি। আচ্ছা বলছি, আপনি কি নিয়ে পড়াশোনা করেন? মানে কিসে বা? আমি আসলে এনসিসিতে ছিলাম কলেজের সময়। আমার এখন ইচ্ছে বড় মাপের একজন অফিসার হওয়া। কেন বলুন তো? বিএসসি করছি, কলেজে ভর্তি হয়েছি, একটা বেসরকারি কোম্পানিতে জব করি। ইচ্ছে তো আছে আপনাদের মতো সরকারি চাকরি করার। কপালে হবে কিনা বলতে পারছি না, তবে নিজেকে বাঁচানোটা আমার কাছে আগে। হ্যাঁ বা, অবশ্যই অবশ্যই অবশ্যই। তা আপনি থাকবেন তো? শুনুন, এখন আর থাকতে হবে না, এমনিতে ভোর হতে চললো। আমার কলেজ আছে সকালবেলা, কলেজ থেকে ফিরে সন্ধ্যাবেলা টিউশনি করতে যাব। সেখান থেকে ফিরে আমার আবার কালকে রবিবার ছুটি। আপনি কিন্তু গুটি গুটি বয়ের মতো সন্ধ্যাবেলায় চলে আসবেন, ঠিক 7টায়। আমি তখন ঢুকবো। স্যার, কি করব? কি আর করবে? ফোন লাগাও ওপর মহলে, কথা বলে দেখি কি ব্যবস্থা করা যায়। আপনি আচ্ছা মানুষ তো। হবে কেন? আপনাকে বললাম 7টায় আসতে, আপনি এলেন 9টায়। এই 2 ঘন্টা আমাকে প্রোটেকশন কে দিত? না মানে আমি তো কথাবার্তা বলি। আপনি বিবাহিত? হ্যাঁ, বাট এক্সকিউজ মি, বিবাহিত? না, বিয়ে করিনি। দেখেই বুঝতে পারছি, দায়িত্বজ্ঞানহীন পুরুষ মানুষ। যাই হোক, পুলিশের পোশাক কেন পরে এসছেন? হ্যাঁ মানে কি পরে আসবো? সিভিল আসতে হতো তো আপনার। সিভিল পোশাকে কেন পরেছেন পুলিশের পোশাক? এখন আপনাকে এরকম পুলিশের পোশাক পরে থাকতে দেখলে আততায়ীরা আসবে আমার ওপর হামলা করতে। না মানে আমার তো মাথায়। আপনি একটা, কি আর বলবো, শুনুন, আমি আলমারি খুলে আমার বাবার পাজামা পাঞ্জাবি বের করে দিচ্ছি, গুজি গুজি বয়ের মতো পাল্টে ফেলবেন। হ্যাঁ, আমি পারবো না। পারবেন না মানে? আপনার কাছে অর্ডার আছে না আমাকে প্রোটেকশন দেওয়ার? হ্যাঁ তা আছে। তাহলে সকালবেলায় ওই ভেতো মারাকা দারোয়ানটাকে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন আমার ফ্ল্যাটের সামনে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিল জানেন? কি করছিল? নাক খুঁটছিল। আমার বিরাট ঘৃণা করে ওই নাক খোঁটা, বগলে হাত দেওয়া। ছে, একদম অপরিষ্কার একটা লোক। মানে হ্যাঁ, আমি আন্ডার আর্মসে একদম লোম পছন্দ করি না। তাছাড়া শরীরের অবাঞ্ছিত কাশছেন কেন? সত্যি কথাই বলছি, শরীরের অবাঞ্ছিত কোনো জায়গাতে আমি লোম পছন্দ করি না। আমার বড্ড ঘৃণা লাগে। আমি সবসময় পরিষ্কার থাকি। এই দেখুন বলে মেয়েটি নিজের সর্বশরীরটাকে দেখাতে গেলে, আবার ঠিক আছে, আমি বুঝেছি। আপনার বাড়িতে মা আছে? হ্যাঁ আছে। বাবাও আছে। ভাই বোন? কেউ নেই, আমি একা। যাক, বাঁচা গেল। মানে মানে আরে কিছু না, একটা গাধা আপনি একা। তা আপনার বাবা মা আপনার ওপর নির্ভর করে বেঁচে আছে। কোনো ভাই বোন নেই। আপনার মাইনের টাকায় আপনি গিলতে পারেন। আপনি তো আজব মেয়ে, সব কি বলছেন? আমি তো ছাইপাশ কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারলে ছোট র্যাঙ্কের অফিসার থাকতেন না, উঁচু র্যাঙ্কের অফিসে গিয়ে বসতে থাকতেন। যাই হোক, আপনার সঙ্গে ফালতু কথা বলে লাভ নেই। দাঁড়ান 1 মিনিট। ঘরে ঢুকবেন না কিন্তু, বাইরে। আউট। ওইখানে। আমি কি কুকুর নাকি রে বাবা? হ্যাঁ, এরকম ব্যবহার করছে কেন আমার সঙ্গে? নেহাত পুলিশের চাকরি করি, অফিসারও বলল, তাই আটকে গেলাম। তাছাড়া কেসটা হেভি জন্ডিস হয়েছে, সব কটা ছেলে ধরা পড়েছে। মেয়েটার হাতে অকট্য প্রমাণ রয়েছে। ডিআইজি সাহেব না আসা পর্যন্ত আমার শান্তি নেই। উনি আবার দিল্লি গিয়ে বসে রয়েছেন। কিছু বললেন? না, কিছু বলিনি। আমার শিরে সংক্রান্তি চলছে তো। না তো, এখন তো সংক্রান্তি চলার সময় নয়। পৌষ মাস তো এখনো আসেনি। কী যে বলেন না, একটা ইলিটারেট আপনি চাকরি পেলেন কি করে? দেখুন, আপনি কিন্তু মাত্রা ক্রস করছেন। কি মাত্রা ক্রস করছি? সত্যি কথা বললে বুঝি গায়ে লাগে? বলছি, চাকরিটা কি পরীক্ষা দিয়ে পেয়েছেন নাকি ঘুষে? হ্যাঁ, মুখ সামনে কথা বলবেন কিন্তু। কি করবেন? কেস ঠুকে দেবো আপনার নামে। বলবো আপনি আমার সম্ভ্রম নষ্ট করতে এসেছেন। কি বললে? ঠিকই তো বলেছি। এই নিন, গুটি বয়ের মতো পাল্টে ফেলুন। আমি পারবো না। পারবেন না? আমি দেবো পাল্টিয়ে। হেই না, খবরদার। তাহলে পাল্টে নিন। বাবু খেয়েছিস? হ্যাঁ মা। হাঁপাচ্ছিস কেন বাবু? হাঁপাবো না। কি করতে যে তোমার শখের পুলিশের চাকরিটা আমায় ঢোকালে? কেন, কি হয়েছে? আর বলো না, দজ্জাল একটা মেয়ের পাল্লায় পড়েছি। ডিআইজি সাহেব না আসা পর্যন্ত আমার নিস্তার নেই। খবরের কাগজে পড়নি গতকালের খবরটা? ও, ওই ফ্ল্যাটে একটা মেয়ে? হ্যাঁ, এখন আমার হেফাজতে। মানে আমি ওর হেফাজতে বোধহয়। আমাকে এখন ওর বডি পাহারা দিতে হচ্ছে। ভালোই তো। কেমন যে দেখতে? মা, তুমি শুরু করে ফেললে। আরে বল না। কেমন দেখতে আমি জানি না, ভালো করে তাকিয়ে দেখিনি। ঠিক কেমন পুরুষ মানুষ? হ্যাঁ, তোর বাবা প্রেম করে বিয়ে করেছে, তোর ঠাকুরদা প্রেম করে বিয়ে করেছে। তুই কি করছিস? 30টা বছর বয়স হয়ে গেল, একটা প্রেম করতে পারলি না? মেয়েটার সঙ্গে একটু আলাপ জমা। তোর ফ্ল্যাটে তোকে ডেকেছে, তুই রয়েছিস। কোথায় একটু রোমান্টিক একটা পরিবেশ করে তুলবি? মা, আমি কি ওর সঙ্গে প্রোটেকশন দেবো নাকি ওর সঙ্গে শুয়ে পড়বো? কোনটা বলতে চাইছো? আমার চাকরিটা যাক, সে গেলেও কোনো আপত্তি নেই বাবু। তো ঠাকুরদার অনেক জায়গা সম্পত্তি রয়েছে, বেঁচে পড়তে 7 পুরুষ বসে খাবে। তাছাড়া চাকরি যাবে কেন? তুই তো বিয়ের প্রস্তাব দিবি না? মা, আমি রাখছি। না রাখিস না। শোন, মন দিয়ে ভালো করে কথা বল। পারলে একটু গেট টুগেদার কর। মা, ঠিকই তো বলছি, এখন সবাই করছে বিয়ের আগে। একে অপরকে ভালো করে চিনে নিতে হবে না? তুমি কি ধরেই নিয়েছো ওর সঙ্গে আমার বিয়ে হবে? না হওয়ার কি আছে? মেয়েটা তো 18 বছর হয়ে গেছে। তোকে যখন জব্দ করতে পেরেছে, তাহলে এই মেয়েকেই আমার চাই। ফোন রাখার সঙ্গে সঙ্গে মেয়েটি সামনে আসে, আর এতক্ষণ পরে মেয়েটিকে দেখে অফিসার রণজয়দেব। 18 বছর বয়স হলে কি হবে? মেয়েটি দেখতে খুবই সুন্দরী, শ্যামলা গড়ন, মাথার চুলগুলো ছোট ছোট করে কাটা, মুখটা পান পাতার মতো, চোখ দুটো টানা টানা বড় বড়, কথা বলার সময় 2 গালেই সুন্দর টোল পড়ে। পাতলা গড়ন, কিন্তু এত যে শক্তি ভাবা মুশকিল। রণজয়কে প্রায় ধাক্কা দিয়েই আট্টু হলেই একেবারে ন্যাংটো করিয়ে ছাড়ত। নিজেই মনে হয় পাঞ্জাবিটা ঢুকিয়ে দিত গায়ে। মেয়েটার হাতে নিজের ইজ্জত বাঁচানোর জন্যে রণজয়ের সে কি আকুপাকু অবস্থা। হাঁ করে কি দেখছেন? এ আমার নাইটির রঙটা ভালো। আজব একটা মেয়ে, কখন যে গ্রীষ্ম থাকে এর মধ্যে আর কখন বর্ষা। দেখুন না একটু ভালো করে, নাইটির রঙটা ভালো। আমার গায়ের রঙটা চাপা তো, তাই নীল আমি পরি না। দেখুন না। আপনাকে ভালো লাগছে,
এই সত্যি মাইরি, জীবনে প্রথম আপনিই বললেন। আজ পর্যন্ত বাবা মা কেউ বলল না, শুধু বলে হালকা রং পর, হালকা রং পর, তুই চাপা, তোকে ভাল লাগবে। বলুন তো, আমি গায়ের রং চাপা বলে কি আমার ডিপ রং পরতে ইচ্ছে করে না? না না, ডিপ রং কেন পরবেন না? আফটার অল অনেক ডিপ রং আছে যেগুলো শ্যামবর্ণকে পরলে খুব ভালো দেখায়। তাছাড়া আপনি কিন্তু বেশ সুন্দর, হ্যান্ডসাম, মোটা পুরুষ্ট গোপ আছে আপনার। আরে ঝাঁকড়া চুলও আছে, আরে বাস বুকে লোমও আছে। হে মাইরি, আপনি পাঞ্জাবির বোতাম আটকাননি, তাই দেখে ফেললাম। এ বাবা, আপনার অন্তরের জিনিস দেখে ফেলেছি। হাই টাকা দেখে টাকান, ওইকে টাকান। টাকানোর কি আছে, ফ্ল্যাটে আপনি আর আমি রয়েছি। একটু রোমান্টিক গান বাজাবো? না 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 না, ওসব করবেন না। দেখুন, আমি আপনাকে প্রোটেকশান দেওয়ার জন্য এসেছি। দূর প্রোটেকশান ছাড়ুন তো, একটা গান শোনেননি? हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। এগুলো আপনি কি শুরু করলেন বলুন তো ম্যাডাম? ম্যাডাম আমি কি আপনার থেকে বয়সে বড় নাকি? বুড়িয়ে গেছি? এই দেখুন 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 দেখুন, আমার গালের চামড়া দেখুন, আমার চোখের তলার চামড়া দেখুন, এখনো টান টান। গায়ের চামড়া দেখেছেন? টান টান। তাছাড়া কি, আমি সবসময় নিজেকে ফ্রেশ রাখি, পরিষ্কার রাখি। এই আপনি বগলের লোম কাটেন? হ্যাঁ মানে কাটেন? ওকে কেন? না কাটলে কেটে আসবেন কালকে থেকে, না হলে এক্ষুনি বাথরুমে যান, ওখানে রেজার আছে। হা, আমি হাঁ করে কি দেখছেন? আমি বললাম না অবাঞ্ছিত লোম আমি পছন্দ করি না। আমি এক্ষুনি বাড়ি যাবো। আমি আপনার সঙ্গে কাজ করতে পারবো না, আমি ডিউটি করতে পারবো না। পারবেন না মানে? আপনার ঘাড় ডিউটি করবে। চুপ করে বসে থাকুন, চাকরিটা খেয়ে নেবো কিন্তু। ঢোক গিলে চুপ করে বসে থাকে রণজয়। পরিকিমরি অবস্থা। হোয়াটসঅ্যাপ করে ডিআইজি সাহেবকে। তিনি বড় বড় অক্ষরে গোটা গোটা কয়েকটা শব্দ লিখে পাঠিয়েছেন। তুমি ওখানেই থাকো, 2 দিন লাগবে আমার ফিরতে। আর আমার ছেলে একটা ঘোরতর অন্যায় করেছে, আমি নিজে মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চাইব আর বলবো কেসটাকে তুলে নিতে। ছেলে আমার ডাক্তারি পড়ছে, এরপরে তো ভবিষ্যতে কোনো দিন ডাক্তার হতে পারবে না। আর মেয়েটিকে প্রোটেকশন দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব তারপরে আমি নেব। তুমি আপাতত ওখানে থাকো কদিন। আরে আমার চাকরিটা খেও না, আর একা আমার চাকরি খেলে কিন্তু আমি তোমাকে নিয়েই ডুববো রণ, বলে রাখলাম। অতএব এখন চাকরি যাওয়ার ভয়ে রণজয় সত্যিই মেয়েটার গুটি গুটি বয়ের মতো চেয়ারের মধ্যে বসে। এই নিন, খেয়ে নিন। কি এটা? পাস্তা। এর বেশি কিছু আমি করতে পারি না, একা একা থাকি। আপনার কোনো বন্ধু বান্ধবী নেই? মাথা খারাপ, শহরে একা একা থাকাই ভালো। বন্ধু বান্ধবী থাকলেই ওই ঘরে আসবে, মদ খাবে, টাকা পয়সা ওড়াবে। তাছাড়া আমি টাকার বিষয়ে ভীষণ কিপটে, জানেন তো। এই দেখুন না, দেখুন, বলে একটা ফাঁকা ক্রিমের কৌটো দেখিয়ে বলে, এই একটুস একটুস করে মাখি, যাতে একটা ক্রিমে 6 মাস যায়। একটা ক্রিমে 6 মাস? হ্যাঁ, মাথায় দেখেছেন না চুলগুলোকে ছোটো ছোটো করে কেটে ফেলেছি। যত ছোট চুল তত বেশি শ্যাম্পু বাঁচে। বাবা ওটা, পার্লারে যান? পার্লারে যাবো কেন, আমি একাই পারি আমার সব কাজ করতে। আমি স্বয়ং সিদ্ধা। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। ভালো হয়েছে পাস্তাটা? না ভালো বলে উপায় আছে, মনে মনে বলে রণজয়। হ্যাঁ দারুণ, সুপার, ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক। ফালতু কথা একদম বলবেন না, এক ফোঁটা লবণও দেইনি। আপনি খাচ্ছেন কি করে? আবার মিথ্যে কথা বললেন, আমি কিন্তু আপনার চাকরি। রণজয় খাবারটা টেবিল থেকে রেখে উঠে দাঁড়িয়ে মেয়েটার ঠোঁটের ওপরে হাত দিয়ে চেপে ধরে এবং আরেক হাত দিয়ে ওর ডান হাতটাকে শক্ত করে মুঠোর মধ্যে নিয়ে বলে, এত তোতা পাখির মতো বকবক করেন, আপনার ক্যালোরি ক্ষয় হয় না? হ্যাঁ, আমি আসার পর থেকে অনুর গল বুকেই যাচ্ছেন, একটু তো চুপ থাকতে হয়। বলি ব্লাড প্রেশারটা তো অল্প বয়সেই বেড়ে যাবে, তখন কি হবে? বাবা মা থাকে না। রণজয়ের হুঁশ ছিল না। একটা যুবতী মেয়ের ঠোঁটের ওপরে সে হাত দিয়েছে, তার শক্ত হাত দুটো ধরে রেখেছে। হাচমকা নিজের কথা শেষ করার পর আকাশটা যখন চমকে উঠল আর বাঁচখাই গলা বিরাট চিৎকার করে যখন জানিয়ে দিল, রণ তুই নিজে ফেঁসে যাচ্ছিস, সাবধান হ, তোর ব্রহ্মচারী ব্রত এবার ঘুঁচল বলে ছিটকে গেল 10 হাত রণজয় মেয়েটার থেকে। মেয়েটি তখনও অপলক তাকিয়ে রয়েছে রণজয়ের চোখের দিকে। কেন, আপনি আছেন তো, আমাকে বাঁচাবেন? কেমন একটা ভালো লাগার আবেশ রণজয়ের মধ্যে ছড়িয়ে পড়ে। না, মায়ের কথা মতো এই মেয়েটিকে বিয়ে করলে খারাপ হয় না,
দেখতে শুনতেও মন্দ না, বেশ মানাবে। পরক্ষণেই কর্তব্যনিষ্ঠ অফিসার রণজয়ের মনে হয়, না, এটা আমার ডিউটি। এই মুহূর্তে আমার এখানে থাকাটা উচিত হবে না। ফ্ল্যাটের আবহাওয়াটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমার এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। কোথায় যাচ্ছেন? আমি আসছি। শুনুন, বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যান, রেনকোট আছে আমার কাছে। আপনি একটু চুপ করে বসুন, আমি আসছি। আপনার সম্ভ্রমের কোনো ক্ষতি হবে না। দরজাটা ভেতর থেকে লক করে দিন। আমি এসে 3 বার বিপ বলবো, তবেই খুলবেন। ওটাই আমার সিগন্যাল হবে। মেয়েটা দরজা বন্ধ করে দিতে চায় না। রণজয়ের যাওয়া দেখতে থাকে সে। রণজয়ও যেন পালিয়ে বাঁচে। ফ্ল্যাটের বাইরে বেরিয়ে প্রবল বৃষ্টিতে খানিকক্ষণ ভেজে রণজয়। উষ্ণ শরীরটাকে শীতল করার জন্যে প্রকৃতি মাতা প্রাণ ভরে জল ঢালছে ওর গায়ে। বহু বছর আগের সেই স্মৃতির কথা মনে পড়ে। ঠিক এইরকমই একটা পাগলি ছিল শ্রীজাতা। চোখে হারাতো রণজয়কে। একদিন দেখা না করলে ঝগড়া, ঠোঁট ফুলিয়ে অভিমান। 2 দিন দেখা না করলে বাড়ি বয়ে এসে বাবা মার সঙ্গে ঝগড়া রীতিমতো। রণজয় যখন ট্রেনিংয়ে গিয়েছিল তখনও বাবা মাকে বলে যেতে ভুলে গিয়েছিল যে রণজয় প্রেমে পড়েছে, ফিরে এসে শ্রীজাতাকে বিয়ে করবে। সেই দিনটার স্মৃতিটা যে বড্ড বেদনাদায়ক। চাকরিটা যখন হয়ে গেল রণজয়ের, প্রথম খবরটা শ্রীজাতাকে দেবে বলেই ভেবেছিল। তবে ফোন করতে দেরি হয়ে গিয়েছিল প্রায় মাস 3। ট্রেনিং চলাকালীন কিছুই করতে পারেনি রণজয়। খুব টাফ ট্রেনিং। তবে প্রতি পদে পদে শ্রীজাতাকে ভীষণ মিস করত। এই মেয়েটির মতোই দেখতে ছিল, শ্যামবর্ণা, ছোট্টখাট্ট, তবে শরীরে অসীম শক্তি। প্রথম দিন প্রপোজ করার সময় রণজয়কে চমকে দিয়ে শ্রীজাতাই জড়িয়ে ধরেছিল আর চুমু খেয়েছিল ওর ঠোঁটে। ভয় পেয়ে গিয়েছিল রণজয়। প্রকাশ্য দিবালোকে পার্কের উদ্যানে এই রকম যুগলকে দেখলে যে কোনো মুহূর্তে পুলিশ ধরে নিয়ে যেতে পারে। আর একবার পুলিশের কেস উঠে গেলে রণজয়ের আর পুলিশের চাকরি কেন, কোনো চাকরিই হবে না যদি লাল দাগ পড়ে। কিন্তু না, অসম্ভব মেয়েটির গায়ের শক্তিতে রণজয়ের পরে হাত দুটোয় হয়েছিল প্রবল ব্যথা, ঠিক এই মেয়েটির মতো। শ্রীজাতাও অসম্ভব বকবক করত। একটা সেকেন্ড চুপ থাকতে পারত না মেয়েটা। বিশেষত যখন ওর জ্বর হতো বা সর্দি লাগতো, তখন তো আরও বেশি বকবক। কেন হলো? কোন ভাইরাস আক্রমণ করেছে? ওকেই কেন ভাইরাসটা আক্রমণ করলো? এ ঠিক সকালবেলা কোথাও গেছে, সেইখান থেকে কেউ হাঁচি দিয়েছে, তার ভাইরাস ওর শরীরে এসে এখনও বাঁচবে কি করে? মরে যাবে না তো? উল্টো পাল্টা রাজ্যের চিন্তা, পৃথিবীর সমস্ত দায় দায়িত্ব যেন ওর মাথাতেই দিয়েছিল ভগবান। খুশি মুখে রণজয় হাতে ফুলের তোড়া নিয়ে ওর বাড়িতে গিয়ে হাজির হয়েছিল পুলিশের পোশাকটা পরেই। কিন্তু না, শ্রীজাতাকে আর দেখতে পায়নি ও। ততদিনে শ্রীজাতা ওকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আচমকাই একটা পার্টিতে গিয়েছিল শ্রীজাতা। ফিরে এসেছিল 2 দিন পর। বাবা মা শতবার জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে, কোথায় ছিলিস? তোর খোঁজ খবর করেছি, সেই বন্ধুর পার্টিতে গিয়েছি। কোনো উত্তর দেয়নি মেয়েটা। ঘণ্টা 3 পরে দরজা ভেঙে ওর মৃতদেহ আবিষ্কার করে বাবা মা। শ্রীজাতা আত্মহত্যা করেছিল। ওকে রেপ করেছিল ওর পার্টির বন্ধুরা, তবে কাউকে ধরতে পারেনি পুলিশ। রণজয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল তারপর। কোনো নারীকেই ওর জীবনে আসতে দেবে না। শ্রীজাতার দেওয়া সেই স্পর্শটা, সেই উষ্ণ স্পর্শ, সেই হাতের শক্ত চাপ, বুকের কোমল বন্ধনীটা এতটাই শক্ত ছিল যে রণজয়ের পাঁজরগুলো ভেঙে যাওয়ার জোগাড় হয়েছিল। সেইটাকেই আলতোভাবে বুকে আগলে বেঁচে থাকতে চেয়েছিল রণজয়। চেয়েছিল শ্রীজাতাকে অকৃত্রিম ভালোবাসা দিয়ে ওর মধ্যেই বেঁচে থাকতে, আর বিয়ে করবে না। কিন্তু এই পাগলি মেয়েটা তো আবার সেই পুরনো স্মৃতি ওকে ফিরিয়ে দিচ্ছে। হারিয়ে যাওয়া ভালোবাসা, হারিয়ে যাওয়া সেই না, এইভাবে মেয়েটাকে প্রোটেকশনের নামে
ভালোবাসা উজাড় করে দেওয়ার কোনো মানেই হয় না। রণজয় নিজের মনটাকে শক্ত করে নেয় এবং সেই দিনটা মেয়েটার ফ্ল্যাটে ও আর ঢোকে না। আপনি কোথায় ছিলেন সারা রাত? সে যেখানেই থাকি, আপনাকে তো প্রোটেকশন দিয়েছি। আর শুনুন, আজ থেকে আমি আসবো না, আর একজন অফিসার আছে, উনি এসে আপনার প্রোটেকশন দেবে সম্পূর্ণ। আর যাদের জন্য আপনি ভয় পাচ্ছেন তারা অলরেডি ধরা পড়ে গেছে। প্রভাবশালী ব্যক্তির ছেলে তো, প্রত্যেকেই আপনার কাছে ক্ষমা প্রার্থী। আর ডিআইজি সাহেব খুব শিগগিরই চলে আসবেন। আপনার পূর্ণ প্রোটেকশন এবং আপনার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব উনি নেবেন। উনি সেই ভারে আছেন। আর আর আমাকে ছুটি দিন, আমি আজই চলে যাচ্ছি। কোথায়? আমার পোস্টিং হয়ে গেছে ঝাড়খণ্ডে। ও, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও। শুনুন, বলুন, আপনার একটা জিনিস আমার কাছে ফেলে রেখে যাচ্ছেন। কথাটার মধ্যে কিছু একটা ছিল মেয়েটার। রণজয় অপলক তাকিয়ে থাকে ওর দিকে। হে কি, মেয়েটা আজকে শাড়ি পরেছে। রণজয়ের খুব পছন্দের রং, লাল। লাল শাড়ি, আবার ম্যাচিং করে একটা লাল স্লিভলেস ব্লাউজ। না, এই শ্যামলী প্রতিমা সত্যি অনবদ্য। লাল, তার সঙ্গে লাল লিপস্টিক, মানানসই গয়না, কপালে ছোট্ট একটা কালো টিপ। না, এই কালো টিপের জায়গায় যদি চকচকে লাল একটা সিঁদুরের টিপ আর মাথা ভর্তি সিঁদুর থাকতো, তাহলে ঠিক শ্রীজাতার মতোই লাগতো না? রণজয় হারিয়ে যায় আবার মেয়েটার মাঝখানে। রণজয় ভুলে গিয়েছে কখন 2 পা এগিয়ে এসেছে ওর কাছে। নিজের 2 হাত দিয়ে গাল চেপে ধরেছে মেয়েটার। আর তারপর গভীর আশ্লেষে যখনই ওকে স্পর্শ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে, স্যার, হ্যাঁ স্যার, আমি এসে গেছি, আপনি এবার যেতে পারেন। ও সরি সরি মিস শ্রীজাতা। রণজয় আবার একটা ধাক্কা খায়। এই মেয়েটার নামও শ্রীজাতা? বাবা, রফিক, এনাকে প্রোটেকশন দিও। হ্যাঁ, আমি চলি। কোথায় যাচ্ছেন স্যার? আমি এমার্জেন্সি পোস্টিংয়ে হয়েছে আমার, আমি ঝাড়খণ্ডে যাচ্ছি। স্যার, আপনি মিথ্যে কথা কেন বলছেন? আমি তো শুনলাম আপনি এই ডিউটি থেকে নিজের সরিয়ে নিতে চাইছেন, আর এখানে আমাকে দায়িত্ব দিচ্ছেন। আপনার মতো একজন ব্রিলিয়ান্ট অফিসার থাকতে আমি পারবো নাকি এনার প্রোটেকশন নিতে? তাছাড়া ডিআইজি সাহেব এসে গেছেন, এনাকে ডেকেছেন। ও, তাহলে তো সমস্যা মিটেই গেল। তুমি যখন অন ডিউটিতে চলে এসেছো, আমাকে তাহলে তুমি এবার ছাড়ো, আমি আসি। আপনিও আসুন ম্যাডাম। হ্যাঁ বলছি, শুনুন। হ্যাঁ বলুন। আপনি আপনার কিছু একটা আমার কাছে ফেলে যাচ্ছেন না, আপনার মনে নেই? আবার আটকে যায় রণজয়। এইভাবেই কথা বলতো শ্রীজাতা। ঠিক এই রকম করেই প্রপোজটা হয়েছিল সেই দিন। রণজয় যখন ওর কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনিংয়ের জন্য যাচ্ছিল, শ্রীজাতা বলেছিল, রণ, তুমি কিছু একটা আমার কাছে ফেলে যাচ্ছ না, বলবে না সেটা কি? না, আমি বলবো। এই মেয়েটি যেন একেবারে শ্রীজাতার আরেকটা প্রতিমূর্তি। আপনার সম্পূর্ণ প্রোটেকশনের দায়িত্ব নিচ্ছে পুলিশ ফোর্স। আমার ছেলে, শুধু আমার ছেলে কেন, আমরা প্রত্যেকেই, হ্যাঁ মা, আমরা প্রত্যেকেই তোমার কাছে ক্ষমা প্রার্থী। তুমি যে ভিডিও ফুটেজটা এভাবে একটা বুদ্ধিমতী মেয়ের মতো করে রাখবে, আর তাছাড়া কিছুই না আঙ্কেল। আমি নিজে জানি ক্যারাটে, তাই আমার প্রোটেকশন আমি করতে পেরেছি। আমার মতো কজন জানে বলুন তো? এরকম আপনাদের মতো কোটিপতির ছেলেরা যদি সমাজকে রক্ষা না করে ভক্ষণের কাজ করেন, তাহলে আমরা বাঁচব কী করে বলুন? আমার বাবা মা এখানে থাকে না, গ্রামে থাকে। বছর বেশ কয়েক আগে আমার দিদি মারা যায়। তারপরে আমি আর আমার ছোট বোনটাও ব্রেন টিউমারে আক্রান্ত। ওর চিকিৎসার দায়িত্ব সম্পূর্ণ এখন আমার ঘাড়ে। আমি পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজও করি। বাবা কোনো রকম কিছু করার চেষ্টা করে, মাও পরের বাড়িতে কাজ করে। বাবার শরীরটাও রিসেন্টলি খুব একটা ভালো যাচ্ছে না। এখন আপনিই বলুন, আপনারা সমাজের হত্যাকর্তা বিধাতা হয়ে যদি এরকম জঘন্য কাজ করেন, আপনাদের সন্তানকে সুশিক্ষা না দেন, তাহলে আমি বুঝতে পারছি মা, আমি বুঝতে পারছি। আই এম সরি বললে কি হবে আঙ্কেল? আরও যে একটা কাজ করতে হবে।
কি কাজ বলো? আপনার ছেলে জঘন্য অপরাধের অপরাধী, সেই দায়িত্বটা বুঝে আপনি নেবেন না? মানে? আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন আমি হোস্টেলে ছিলাম, আমার বাবার তখন আর্থিক অবস্থা খুব ভালো ছিল। আমাদের বিরাট ব্যবসা ছিল ধান চালের। আমার দিদিকে ওরা রেপ করে, আমার দিদি সুইসাইড করে। তারপর থেকে আমি আমি দেখুন আঙ্কেল, পরিবারের সব কথা সবাইকে খুলে বলা যায় না। আমার দিদি শ্রীজাতা আমার বাবা মায়ের গর্ভের সন্তান। আমি আর আমার বোন পালিতা, গর্ভের না, আশ্রম থেকে নিয়ে এসেছিল। আমি যখন দিদি মরে যাওয়ার খবরটা শুনে আসি, তখন আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। জ্ঞান ফেরার পরে আমি জানতে পারি আমার শরীরের ভেতরে যে হৃদযন্ত্রটা চলছে, এটা নাকি আমার দিদির। হ্যাঁ, আমার দিদি আর তার বয়ফ্রেন্ড অনেক আগেই অর্গান দান করে গিয়েছিল। কিভাবে যেন ওর হার্টবিটটা তখনও সক্রিয় ছিল আমাকে দেওয়ার মতো। দুইজনই নাকি একই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তবে আমি দিদিকে শেষ মুহূর্তে দেখতে পারিনি। দিদির হার্ট নেওয়ার পর থেকে দিদির নামটাই আমি ব্যবহার করি, ভালো লাগে আমার। আমি সুজাতা, কেউ জিজ্ঞাসা করলে বলি শ্রীজাতা। কি করব, দিদির জন্যই তো বেঁচে আছি। আমি বুঝতে পারছি মা, বুঝতে পারছি। তোমাকে কি বলে যে আমি কিছু না আঙ্কেল, এমন কিছু করবেন যাতে সমাজ থেকে এসব মানুষগুলো চিরদিনের জন্যে তাদের মনের ভেতর থেকে এই শরীর খাওয়ার নেশাটাকে বন্ধ করতে পারে। আমরাও তো প্রোটেকশন চাই, বাঁচতে চাই। সমাজে একটি পুরুষ বেঁচে থাকবে আর একটাও নারী বেঁচে থাকবে না, তাহলে বলতে পারেন সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমি বুঝতে পারছি মা, ক্ষমা চা। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, চাইতে হলে আমার মৃতা দিদির কাছে ক্ষমা চাক। আর মনে মনে শপথ করুক, আজ থেকে প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা মেয়েকে অবশ্যই জীবনে প্রেমিকা আসবে, সে ছাড়া আর মা ছাড়া বাদবাকি সবাইকেই ওরা যেন মানবীর চোখে দেখে, কোনো কামিনীর চোখে না। কথাগুলো বলছিল সুজাতা এক মনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল রণজয়। দুয়ে দুয়ে চার হয়ে গেছে কখনই। শ্রীজাতার বোন সুজাতা হোক না, সে অনাথ আশ্রম থেকে আনা মেয়ে। একটা কথায় রণজয় কিছুতেই বিশ্বাস করতো না। প্রথমবার যখন ওদের দেখা হয়েছিল, মানে শ্রীজাতার আর রণজয়ের দেখা হওয়ার কয়েকদিন পরে বন্ধুত্ব, আর বন্ধুত্বের পর গভীর প্রেম। তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ বাসি। দেখো, আমার কালকেই ট্রেনিংয়ে যাওয়ার দিন, আর তুমি আজকেই আমাকে ডেকে নিয়ে এসেছো। ব্যাপার বলো তো? একটা গুরুতর কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমাদের অর্গান দান করব। মানে মরে গেছি নাকি আমি? না 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 না, আমার সব কাটা ছেঁড়ায় বিরাট ভয়। শোনো না, মানুষ মরে গেলে তার অর্গান যার শরীরে থাকে তার মধ্যে নাকি সেই মানুষের গুণ পাওয়া যায়। তার সাথে বুড়ো বয়সে মরার পরে কি বুঝতে পারবো নাকি আমার গুণ কে পেয়েছে? আরে পাগল, মানুষ আগে থেকে কেন করে? যদি কারো অ্যাক্সিডেন্টলি। খবরদার শ্রীজাতা, এরম কথা কখনো মুখে আনবে না। আরে বাবা, আমি কি এখনই মরে যাচ্ছি নাকি? আমি জাস্ট বলে রাখছি। চলো না, কত মানুষের উপকার হবে বলো তো? আর আমরা মরে গিয়েও কত মানুষের মধ্যে বেঁচে থাকবো, তাই না? আমাদের চোখ, আমাদের কিডনি, আমাদের হার্ট যদি এক একটা মানুষের অঙ্গে প্রতিস্থাপিত হয়, তাদেরকে বাঁচাতে পারে, তাহলে তাদের মধ্যে আমরাও তো বেঁচে থাকছি, তাই না? হ্যাঁ, তোমার চিন্তাধারাটা বেশ ভালো। ভালো না? তাহলে চলো। রণজয় চোখের জল মোছে। আসছি। হ্যাঁ, কোথায় কোথায় যাচ্ছ? কোথায় যাবো আর? আমার হোস্টেলে, যেই ফ্ল্যাটে থাকি ওখানে আর থাকবো না। স্যার বললেন আমার আলাদা থাকার ব্যবস্থা করেছেন, পড়াশোনারও। আমার বাবার, আমার বোনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ছেলেগুলোকে আমি আগেই ক্ষমা করে দিয়েছি। তাছাড়া ওরকম 4টে ছেলে কেন, আমি 14টাকেও ক্যালিয়ে উদ্ধার করতে পারি। আমার কথা যে শুনবে তাকে ভালোবাসবো, যে বেয়াদবি করবে তাকে তো সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন না? কুটি কুটি বয়, সোনা ছেলে বলে সুজাতা
রণজয়ের গাল দুটোকে সবার সামনে আচ্ছা করে টিপে দিয়ে শাড়ির আঁচলটা কোমরে গুঁজে খটখট করে থানা থেকে বেরিয়ে যায়। ডিআইজি সাহেব, মন্ত্রীমহল হাঁ করে তাকিয়ে রয়েছে রণজয়ের দিকে। রণজয়ের ফর্সা গাল দুটো কেমন যেন গোলাপি আভায় লাল হয়ে গেছে। বাঁকা ঠোঁটের কোণে একটা দুষ্টুই হাসি খেলে যাচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি তোমায় বাগে পাই চাদু, মজা দেখাচ্ছি, কি করি তোমার। আচ্ছা, সেদিন আমাকে ওরকম করে কেন বললে? কি বলেছি? বললে না যে আমি তোমার বোন হই? নে কলা, কখন বললাম তুমি আমার বোন হও? ছে, আজ আমাদের ফার্স্ট নাইট, বিয়ে হয়েছে আমাদের, আমরা হানিমুন করতে এসেছি ইন্দোনেশিয়া, আর তুমি আমাকে এসব কথা বলছো? কি বলবো তাছাড়া? মনে করো তুমি আমাকে বলেছো। হ্যাঁ, এখন বাবা মাকে গিয়ে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে আমাকে বিয়ে করে নিয়ে এসেছো ঠিকই চাদু। আমি অত সহজে তোমায় মন দিচ্ছি না। হ্যাঁ, মন দিচ্ছে না মানে? তাহলে বিয়ের মন্ত্র পড়ে বিয়ে করলে কেন? সে ইচ্ছা হলো তাই। তোমায় বললাম না, যাকে আমার ইচ্ছা হবে তাকে আমি ভালোবাসবো। ও, তার মানে তোমার মধ্যে এখনো অন্য ছেলেকে ভালোবাসার মতো একটা ইচ্ছে রয়েছে? থাকতেই পারে, না থাকার কি আছে? তোমরা যদি পুরুষ মানুষ হয়ে একজনের সঙ্গে থেকে হাজারজনের সঙ্গে প্রেম করতে পারো, তাহলে এই, আমি হাজারজনের সঙ্গে প্রেম করেছি? করনি? আমার দিদির সঙ্গে করনি? আরে পাগল, কি করে একে বোঝাই? তোমার দিদি তো তোমার মধ্যেই বেঁচে আছে নাকি? ও, তাহলে ওই জন্য আমায় বিয়ে করেছো? আরে না, কি করে একে বোঝাই? আর বোঝাতে হবে না, তুমি যে কত বড় গাধা ওকে ভালো করেই জানি। আমি গাধা? গাধা তো, আমি গাধা? গাধা তো। আরেকবার বলো। গাধা গাধা গাধা। তবে রে। এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প দুষ্টু বউ। গল্প লেখনীতে এবং গল্প পাঠে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। কেমন লেগেছে গল্পটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য আরেকটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।